গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বৃহস্পতিবার, আজকেও আমার কলেজ আছে। উত্তম আজকে অফিস যাবেন না, ওর কিছু কাজকর্ম আছে, ও আজকে ছুটি নিয়েছে। শরীরটা এখনও ভালো হয়নি, জ্বর আর আসেনি, কিন্তু ঠান্ডা লাগাটা এত তাড়াতাড়ি মনে হচ্ছে ঠিক হবে না। যাই হোক, সেসব কথা যাকগে। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এর আগের একটি ভ্লগে আমি বলেছিলাম যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমার যা অভিজ্ঞতা একজন প্রত্যক্ষদর্শী হিসেবে, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। এখন আকাশটা অনেকটা নিচে নেমে এসেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়েছে। সারাক্ষণ সকলের নজর ওই আকাশের দিকে। ওই বুঝি চারিদিক ঘিরে কালো মেঘ আবার ঘনিয়ে এলো, বৃষ্টি শুরু হলো। আমাদের বাড়িতে সকালবেলায় রুটি হয় না সাধারণত, কিন্তু আজকে সকালবেলাতেই রুটি, দুপুরবেলাতেও রুটি, ভাত হবে না। মাউনিবাবু আজকে ভাত খাবেন না। সকালের এক পোস্ত রান্না হয়েছে, একটা তরকারি বানানো বাকি আছে, ওটা আমি করে নেব, আর আমার টিফিনটা আমি করে নেব। এদিকে উত্তম আর মামুনি মিলে সকালে রুটিটা বানিয়ে নিচ্ছে। তুমি তোমার মতন মিশিয়ে নাও। একবারে ভাত হয়ে যায়। থাক, আর এগুলো মোটাগুলো হয় ভালো, নরম থাকে, পাতলা পাতলা শক্ত হয়ে যায় ফস করে। আজকে আলু পনিরের প্লেন একটা তরকারি বানাবো, একটু মাখা মাখা করেই। তার জন্য আমি মশলা পেশাই করব। আমি যে নতুন ব্লেন্ডারটা নিয়েছি, 400 ওয়াটের আগারো রিগাল নিউট্রি ব্লেন্ডার উইথ 3 জার্স। এতে আছে 100% কপার মোটর আর দুটো স্টেনলেস স্টিলের ব্লেড। একটাতে ব্লেন্ড হয় আর একটাতে গ্রাইন্ড হয়। আমরা চাইলে জুস, স্মুদি, মশলা পেশাই এগুলো সব এতে করতে পারি। আমি আজকে পনিরের সবজির জন্য আদা, কাঁচা লঙ্কা আর জিরে আমি ব্লেন্ড করে নেব, আর এটা ইউজ করা ভীষণ ইজি। দেখতেই পেলেন, জাস্ট জারটাকে আমি মেশিনে সেট করে দিলাম আর সুইচ অন করে দিলাম। আপনারা সবসময় আমার কাছে জানতে চান আমি কোন ব্র্যান্ডের মিক্সি মেশিন বা ব্লেন্ডার ইউজ করি। আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করে দিলাম। আমি চেষ্টা করব অন্য আরেকটি ব্লগে এর সম্পর্কে আরও ডিটেলসে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার। চলুন এবার দেখে নিই কেমন মশলা বাটা হলো। একদম স্মুথ ফাইন পেস্ট রেডি। চলুন এবার রান্নাটা চট করে করে নিই। আমি তেল এখানে দিয়েছি, ফোড়নও দিয়ে দিয়েছি তেল গরম করে, তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষতে থাক। পনির আগেই ভেজে রেখে দিয়েছিলাম, আর আলুটাকে ভাতের মধ্যে দিয়ে বয়েল করে নিয়েছিলাম। দিয়ে আমার তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না। এটা এদিকে হতে থাক, আর ততক্ষণে আমি আমার টিফিনটা বানিয়ে নিই। আর সকালবেলাতেই ব্লগের শুরুতেই আপনাদেরকে প্রমিস করেছিলাম একটা বিষয় নিয়ে, যে বর্তমান এডুকেশন সিস্টেম এবং আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। সবথেকে বড় কথা হলো, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্রের প্রধান শর্তই হলো জনগণই ফার্স্ট প্রায়োরিটি। জনগণের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। আমাদের রাজধানীর যন্তর মন্তরে যা হচ্ছে লাস্ট 2 ডেজ ধরে, সেটা একেবারেই কাম্য নয়। মানে আমি তো ভেবে শিউরে উঠছি, শেষ পর্যন্ত আমাদের দেশেও এই সমস্ত শুরু হয়ে গেল। সদিচ্ছা থাকলে কর্তা ব্যক্তিরা প্রথমেই আলোচনায় বসে সমস্যার সমাধান নির্ণয় করতে পারতেন। আজকে যেন বিষয়টি সত্যি লজ্জাজনক হয়ে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে এবং আমাদের প্রত্যেকের কাছে। এ তো গেল বর্তমান সময়ের ছাত্র আন্দোলনের কথা, কিন্তু এখন যা বলবো তা হলো আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে। এই প্রসঙ্গে বিস্তারিত আসছি। এখন আমি তৈরি হয়ে গেছি, খেয়ে নিচ্ছি। মামুনি আসছে, ওনাদের এখনো খাওয়া হয়নি আজ। খেয়ে নাও। না, আমি খাবো। আমার ট্রেন 9:40-এ, বাবু এখনও খায়নি। অন্যান্য দিন 9:30-র মধ্যে বাবুর খাওয়া হয়ে যায়। বাবুকে মামুনি আজকে একটা দায়িত্ব দিয়েছে, কাঁঠালের বীজ ছাড়ানোর। আপনাদের বাড়িতে কাঁঠাল কেমন আসছে আমি জানি না, আমাদের বাড়িতে তো রোজ দিন কাঁঠাল আসছে, আর মিষ্টি খাজা কাঁঠাল আমার কিন্তু বেশ লাগে। তাহলে আমি আসছি। হ্যাঁ, টাটা। এখন আমি বেরিয়ে যাচ্ছি। উত্তম আমাকে স্টেশনে ছেড়ে দেবে। যাবার পথে ও যাবে ও বাড়িতে, কারণ মাকে দিতে হবে মোচা। পৃথিবীর নিচে কাঁঠাল, এগুলো যাবে মায়ের বাড়ি। উত্তম ছুটি নিয়েছে,
ও আজকে অফিস যাচ্ছে না, তাই এগুলো সব পৌঁছে দেবে সাথে আমাকে। কে নিয়ে এসছে? বাবু। মোচাগুলো খুব একটা টাইট নয়, জানি না এটা ভালো হবে কিনা, মাকে দেব, তারপরে মা এটা ঠিক ব্যবস্থা করে নেবে। তবে সকালবেলায় যেরকম আকাশে পুরো কালো মেঘ ছিল, এখন যেন মেঘটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর নীল আকাশ, তার সাথে সাদা পেজা তুলোর মতন মেঘ, কোথাও কোথাও কালো মেঘও রয়েছে। আর সেই মেঘটাই কিন্তু হঠাৎ হঠাৎ করে ঘনিয়ে এসে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটে পুরো জল জমে রয়েছে, বাড়ির সামনেটার রাস্তায় তো পুরো 1 হাঁটু জল বলতে গেলে। এদিকে ঢালাই রাস্তা, কিন্তু সেখান দিয়ে আপনার হেঁটে যাবার উপায় নেই। জল নিকাশি ব্যবস্থা না থাকলে তো এরকমই হবে। জানি না এই দুর্ভোগ থেকে কবে আমরা রেহাই পাবো। ওকে টাটা দিলে। পৌঁছে গেছি স্টেশন, এখন ঘড়িতে বাজে 9:42। আমার ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে বাজে 9:42 আর আমি পৌঁছে গেছি স্টেশন। ট্রেনের খবরও হয়ে গেছে, ট্রেন এসেও গেছে। সবাই এখানে বসে আছে, যতদি চলে যাবে তার টিফিন ভাগ করে কাজে সাথে সকালে। ছবি না ভিডিও। এই আমার ঢাকনা কই? গাও গাও, এবারে রিভিউটা দাও দেখিনি। ঠিকঠাক আছে, এবার রিভিউ দাও কেমন রান্না করেছে। ভালো ভালো, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ বলছি, এই ধরো আইপিকে, এটা ধরো। আমরা ট্রেনে এরকম মজা করতে করতেই রোজ দিন যাই, খুব ভালো লাগে যাত্রাপথটা। তবে বেথুয়ার পরে দিদিরা বেশিরভাগই সকলে নেমে যায়, আমি আর মৌমিতা তখন পুরো একা হয়ে যাই। তখন একটু বিষণ্ণ লাগে, চুপচাপ বসে থাকি। আর ওই যে আমার এডিটিংয়ের কাজ থাকে, সেই কাজগুলো তখন আমি বসে করি। নেমে গেছি বেলডাঙাতে, এখান থেকে টোটো নেব, যাব কলেজ। তবে সকালবেলায় যে প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলছিলাম, বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেই প্রসঙ্গে আসি এখন। বর্তমানে এনইপি 2020 8th সেমিস্টার, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই সেই ইনফ্রাস্ট্রাকচার এখনও তৈরি হয়নি। দেখতে দেখতে 6টা বছর কেটে গেল এবং অনেক সময় এমন কিছু প্রশ্ন উঠে আসে ছাত্রদের পক্ষ থেকে যার উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। আগে আমাদের সময়ে যদি বলি, উপস্থিতির ওপরে একটা বেশ কড়াকড়ি ছিল, এনসিডিসি ছিল, মানে 75% অ্যাটেন্ডেন্স থাকলে আপনি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি 75-এর থেকে কম কিন্তু 60 আপ আছে, তাহলে আপনি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা ফাইন দিতে হবে। আর যারা 60-রও নিচে আছে, যাদের অ্যাটেন্ডেন্স কলেজে, তাদেরকে পরীক্ষায় ফর্ম ফিল আপ করার অনুমতি দেওয়া হতো না। বর্তমানে সেই ব্যবস্থা উঠে গেছে, এডুকেশন ফর অল হয়ে গেছে। যে অবস্থাতেই থাকুক না কেন, যখন ইচ্ছা সে ফর্ম ফিল আপ করতে পারছে। মানে ফর্ম ফিল আপেরও একটা নির্দিষ্ট ডেট থাকে, সেটাকে আবার এক্সটেন্ড করা হয়। মানে বলতে গেলে পরীক্ষার আগের দিনও ফর্ম ফিল আপ করছে স্টুডেন্টরা, সেও পরীক্ষা দিতে পারছে। ঠিক আছে, এইগুলো সব ঠিক আছে, কিন্তু এই সব করতে গিয়ে কোথাও যেন ডিসিপ্লিনটা ব্রেক হচ্ছে। অনেকেই বলে থাকেন, বড় বড় এডুকেটররা বলে এসেছেন যে ডিসিপ্লিন হচ্ছে ভেতর থেকে আসবে, নিজস্ব থেকে আসবে, জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয় শৃঙ্খলাটা। একদম ঠিক কথা, কিন্তু তাই বলে আমাদেরকে ছোটোবেলা থেকে যা শেখানো হবে আমরা তেমনটাই শিখব। একটা রুলস, একটা নিয়মের মধ্যে যদি আমরা থাকি, তাহলে সেই নিয়মানুবর্তিতাটা আমাদের মধ্যে গড়ে উঠবে। সেটা যদি ছোটোবেলা থেকেই লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে তাদের মধ্যে এইরকম আমার মনে হয় মেন্টালিটি তৈরি হয়ে যাবে, আমরা তো যখন খুশি যা ইচ্ছা তাই করতে পারি। এবং সেক্ষেত্রে গিয়ে কোথাও যেন তার প্রভাব আমাদের কলেজগুলোতে পড়ছে। উপস্থিতির হার দিনকে দিন কমে যাচ্ছে, তার দায়বদ্ধতা কোথাও কোথাও গিয়ে টিচারদের ওপরে এসে পড়ছে, যে টিচাররা জোর করছে না, আমরা কোন বেসিসে তাদেরকে জোর করব। যাই হোক, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, বাড়ি ফেরার পালা। এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যে কথা বলছিলাম, যে স্টুডেন্টদের উপস্থিতি, তাদেরকে আমরা অনুরোধ, অনুনয়, বিনয়, আদর করে ডেকে আনতে পারি। কথা বলতে পারি যে তোরা যদি ক্লাস করিস তাহলে তোদের মার্কস ভালো হবে। অ্যান্ড সত্যি যে সেমিস্টারগুলো ওরা ভালো ক্লাস করে, যারা রেগুলার কলেজে আসে, তাদের রেজাল্ট সত্যিই অনেক ভালো।
কিন্তু সব সময় তো সমস্ত স্টুডেন্টকে আমরা এইভাবে জোর করে আনতে পারছি না, এবং একসাথে একাধিক ডিগ্রি তারা অর্জন করছে, এটাও খুব ভালো দিক, কিন্তু তার খারাপ দিকও রয়েছে, যার কারণে কোথাও গিয়ে কলেজগুলোতে ছাত্রদের উপস্থিতির সংখ্যা অনেকটাই কম। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যাই হোক, আমি বাতকুল্লা নেমে গেছি। তোমার একদিন খোঁজ করতে এসেছিল তোমার এক ফ্যান। দূরে মেঘের কোলে রোদ যেন হাসছে, এত ভালো লাগছে, এক ফালি তরবারি যেন ওখানে দেখা যাচ্ছে। ফিরছি বাড়ি, আর আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থেকে গেল যে আমাদের করণীয় কি? ছেলে মেয়েদেরকে কী করে আমরা সেই আগের মতো কলেজমুখী করব। কি করে ওদের পার্সেন্টেজটা সেই 80 থেকে 100% হতে পারে। আমি জানি এই ভ্লগ অনেকেই দেখেন, আপনাদের কাছে এ বিষয়ে যদি কোনো সদুত্তর থাকে আমাকে দয়া করে কমেন্টে জানাবেন। চেষ্টা করব সেই মেথডগুলো অ্যাপ্লাই করার এবং স্টুডেন্টদেরকে কলেজমুখী করার। খেয়েছো দুপুরে? রুটি খেয়েছো? রুটি খেয়েছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছে ওখানে, দেখো। এখন ঘড়িতে বাজে 5:45, ফ্রেশ হব আর মামুনিদের রাতের খাবার বানানো শুরু করব। কারণ আপনারা জানেন 6:30 থেকে 7টার মধ্যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব 3 জনের অন্তত মিটে যায়, আমার, মামুনির আর বাবুর। আর উত্তম খাবে একটু রাত করে, ওই 8:30-9টা নাগাদ। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্টদেরকে কী করে কলেজমুখী করা যায়, এটা সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দিনকে দিন স্টুডেন্ট কোয়ালিটি ডিটোরিয়েট হচ্ছে। পরীক্ষায় এত খারাপ নম্বর, এত খারাপ উত্তর লেখার ধরন, তারা ঠিক করে বাক্য গঠন করতে পারে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো বোর্ডের পরীক্ষা পাশ করে তারা কলেজে চলে এসেছে। এক্ষেত্রে আমাদের কি করণীয়? এই যে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচের থেকে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা কি আদেও আমাদের দেশের জন্য হিতকর? এই বিষয়েও একটা কোয়েশ্চেন আপনাদের কাছে আমি রাখছি। যাই হোক, চলে এসেছি রাতের রান্না করতে। সুজি অনেকটাই আমি এখানে বসিয়েছি, প্রায় 400 গ্রাম মতন, কিন্তু ওই রুটি ভাজার তাওয়াতে আমি ওটাকে ভাজতে পারলাম না, মানে ড্রাই রোস্ট করতে পারিনি, তাই ফ্রাইং প্যানে ড্রাই রোস্টের জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বিট, গাজর, একটু আলু ভেজে নিয়েছি, কারি পাতা ফোড়ন দিয়েছিলাম আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চীনা বাদাম, আর তার সাথে হচ্ছে কিশমিশ, কাজু বাদাম। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে পারে আমি অ্যাড করে দিচ্ছি সুজিটা। সব থেকে মজার বিষয় হচ্ছে এখন লবণটা একদম কম দিতে হয়, কারণ সুজিতে না পরে যেন মনে হয় লবণটা বেড়ে গেছে। লবণ মিষ্টির পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ মতন জ্যাগেরি পাউডার অ্যাড করছি, আর 1/2 টেবিল চামচ মতন আমি লবণ দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর জলটা হচ্ছে সব থেকে ভাইটাল পার্ট। আপনাকে অল্প অল্প করে জল দিতে হবে আর হালকা হালকা করে নাড়তে হবে। যদি অনেকটা জল একবারে দিয়ে দেন তাহলে কাদা কাদা হয়ে যাবে। এই যে ঝুরঝুরে সুজির পোলাওটা, এটা কিন্তু হবে না। বেশিরভাগ দিনই এই টিফিনটাই আমি কলেজে নিয়ে যাই, কারণ সুজি ড্রাই রোস্ট করে অনেকটা আমি বয়ামে আগে থেকেই স্টোর করে রেখে দিই। আর সবজিটা ভাজা করে ওই সুজিটা অ্যাড করে হালকা জল দিয়ে ওটা ওর মতন হতে থাকে, মানে আমার 5 মিনিটে টিফিন রেডি হয়ে যায় কলেজের জন্যে। আপনারা অনেক সময় আমাকে জানতে চেয়েছেন অনেকেই যে প্রিয়াঙ্কি, তুমি টিফিনের কিছু অপশান আমাদেরকে দেখিও বা রেসিপি শেয়ার করো। তো এটা একটা দুর্দান্ত রেসিপি, আমার তো ভীষণ ভালো লাগে, আর হেলদিও। আমি এটা অলিভ অয়েলে বানিয়েছি আজকে। মামুনিকে বললাম আমার খাবারটা একটু দিয়ে দিতে, কারণ আমার আর ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে, শরীরটা তো এখনও পুরোপুরি ফিট হয়নি। বাবুর খাবার আমি দিয়ে দিয়েছি, তবে আমার মুখটা যেহেতু একটু তেতো তেতো, তাই লবণের পরিমাণটা আমি আজকে অতটা বুঝে উঠতে পারিনি। মামনিকে দিয়ে চেক করিয়েছিলাম, তবে মনে হয় মিষ্টিটা আর একটু হলে ভালো হতো। পুরো ঝুরঝুরে একদম সুন্দর হয়েছে একদম। মামুনি কাজু বাদামগুলোকে কাঁঠালের আঁটি ভেবেছে, ভাবুন একবার। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।